সেটে এখানে দেখুন লেখা আছে প্রথম সেট, অর্থাৎ আমরা আজকে এই ক্লাসে কিন্তু প্রথম সেট থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। এখানে একের দাগের প্রশ্ন আছে, আমরা দেখব। তো একের দাগের প্রশ্ন কী আছে, তো একের দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা করব। তবে তার আগে দেখুন এখানে লেখা আছে সাফল্য। এখন একের দাগের প্রশ্ন আছে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত। তো আপনার আগে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা সেই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করলে মিলবে সেগুলোকে বলবো মৌলিক সংখ্যা। বাকি যেসব সংখ্যা আছে সেগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তো এখানে 30-এর পরে কোন সংখ্যা সেই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে অথবা এক দ্বারা ভাগ করলে মিলবে, তারা কিন্তু মৌলিক সংখ্যা হবে। সেটা 30-এর পরে কী আছে? 31। তো দেখুন 31 কিন্তু এমন একটি সংখ্যা যেটি কিন্তু এক দ্বারা ভাগ করলে মিলবে আর 31 দ্বারা ভাগ করলে মিলবে, অতএব 31 একটি মৌলিক সংখ্যা। সেইভাবে আপনি 32, 33, 34, 35, 36 পর্যন্ত হবে না। 37 যে আবার হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাও কিন্তু 37টাও কিন্তু এক দ্বারা বিভাজ্য এবং 37 দ্বারা বিভাজ্য। তারপরে এখানে 37-এর পরে 38, 39, 40 এগুলো হবে না। 41 আবার কিন্তু মৌলিক সংখ্যা। 41-এর পরে 43 একটা মৌলিক সংখ্যা। 43-এর পরে 44, 45, 46 হবে না। 47 একটা মৌলিক সংখ্যা। তারপরে 48, 49 এগুলো সব যৌগিক সংখ্যা, এমনকি 50ও যৌগিক সংখ্যা। এখান থেকে বলেছে 30 থেকে 50-এর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত। তো দেখুন 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি লিখে নিলাম। এবার আপনি কী করবেন? এটা যোগ করবেন। যোগ করলে কত হয়? তো যোগ করলে হয় 7 আর 1 8 আর 1 9 আর 3 12 আর 7 19, 19-এর 9 হাতে 1, 4 1 5 5 আর 4 9 9 4 13 13 আর 3 16 16 আর 3 19, অর্থাৎ 199। 199। এবার যেহেতু বলেছে মৌলিক সংখ্যার গড় কত, তো এখানে কটা সংখ্যা আছে? যেহেতু এখানে বলেছে 30 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত, তো এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5টা সংখ্যা আছে, তাই আমি এটাকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে এখানে কাটাকুটি করলে কত হয়? 3 5 15 আর 4 দাও 19, 49 হয়। তো 5 7 35, 5 9 45, 45 আর 4 দাও 49, 5 8 40, অর্থাৎ 39.8। দেখুন এখানে ডির দাগ হবে সঠিক উত্তর, 39.8। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 2-এর দাগের প্রশ্ন দেখব। 2-এর দাগের প্রশ্ন আছে 7-এর প্রথম 10টি গুণিতকের গড় কত। যদি এরকম থাকে তাহলে এই বলেছে 7-এর প্রথম 10টি গুণিতকের গড় কত। তো এরকম অঙ্ক কিন্তু থাকে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এরকম একটা ছোটো অঙ্ক থাকবে, কিন্তু এর মূল্য কিন্তু অন্যরকম। তো আপনি এটা কিভাবে সহজে সমাধান করবেন, একটা শর্টকাট টিপস আপনাদের বলে দিই। 10টাকে আপনি ভাঙাবেন। 10টাকে ভাঙালে কত হয়? তা 10/2। 10টাকে আপনি হাফ করবেন, হাফ করলে হয়ে যায় 5। তো এইবার আপনার কী করতে হবে? এখানে 7 গুণ 5 যোগ 7 গুণ 6। এবারে এটাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার এটা সমাধান হয়ে যাবে। তো 5 7 35 আর 6 7 42, 42 আর 35 কত হয়? 35 35 70 আর 7 77, 77/2 হয়। 77/2 মানে কত? 77/2 মানে আপনার হয়ে যাবে 37 দিন 74, 38 দিন 76 আর 1 দাও 77, এক মানে 5 দিন 10, অর্থাৎ এখানে হয়ে যাবে কিন্তু 77/2। এটাকে যদি আপনি এটাকে যদি আপনি কাটাকুটি করেন তাহলে 38.5 হবে। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাব। একটি সংখ্যা ও সংখ্যাটি 3/6 অংশের অন্তর। 3/6 অংশের অন্তর কত বলেছে? 3/6 অংশের অন্তর হচ্ছে 50। সংখ্যাটি কত? তো আপনারা বারবার রিকোয়েস্ট করেন যে এক্স ধরে অঙ্ক করবেন না দাদা। তাই আমি এখানে আপনাদের জন্য কি করছি, আমি এক্স ধরে অঙ্ক করব না, আমি এটা সহজ নিয়মে করব, কিন্তু এক্স ধরে করব না। এক্স ধরে করলে সহজেই উত্তর বেরিয়ে আসে, কিন্তু আরও সহজে কিভাবে আপনি বার করবেন এবং নির্ভুল হবে সেটি। এখানে বলছে একটি সংখ্যা ও সংখ্যাটির 3/5 অংশের অন্তর কত বলেছে? 50। এখন আপনি এখান থেকে কি করবেন? আপনি মনে করবেন সংখ্যাটা 125। তো আপনি সংখ্যাটা 125 মনে করলেন। এখন সংখ্যাটির 3/5 অংশ, তার মানে 125-এর 3/5 অংশ কত হবে? তো 3/5 দিয়ে গুণ করুন, তাহলে কত হচ্ছে? 5 25 125, অর্থাৎ 25 আর 3 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 75। এবার আপনি এটাকে বিয়োগ করুন, বিয়োগ করলে কত হয়? 5 5 মিলে 0, 7 আর কত হলে 12, 5 হলে 12, কত হচ্ছে বিয়োগ করলে 50। তাই তো আপনাকে বলেছে এই সংখ্যা এবং সংখ্যাটির 3/5 অংশের অন্তর তো বলেছে 50, তাহলে আপনার তো এখানে 50 বেরিয়ে গেল। তাহলে আপনি নিশ্চিন্তে এটাও উত্তর করতে পারছেন। ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হলো না। আমরা 4 দাগের প্রশ্ন চলে যাব। দুটি সংখ্যার গুণফল 120, সংখ্যা দুটির যোগফল 289, সংখ্যা দুটির যোগফল কত?
তো 4 দাগের প্রশ্নটা আমরা একটু এদিকে সরিয়ে আনবো, এদিকে এদিকে সরিয়ে আনার পরে এবার আমি দেখছি 4 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যার গুণফল 120, সংখ্যা দুটির বর্গের যোগফল 289, সংখ্যা দুটির বর্গের যোগফল 289। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল আপনার এখান থেকে বার করতে হবে সংখ্যা দুটির যোগফল কত। তো আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন, এটাও আপনি অপশান ধরে সমাধান করতে পারবেন। এখানে বলেছে দুটি সংখ্যার যোগফল কত, আচ্ছা আপনি মনে করুন দুটি সংখ্যার যোগফল 20, তাহলে 20কে এমন দুটি সংখ্যায় ভাগ করুন যে সেই দুটি সংখ্যার গুণফল যেন 120 হয়। তাহলে তো আপনি কি করবেন, দেখুন 20 যদি আপনার 15 আর 5 হলে 20 হয়, 15 আর 5 যদি যোগ করেন তা 20 হয়, তো কিন্তু 5 15 75 হয়, 120 হয় না। 20 এমন দুটি অংশে বিভক্ত করবেন যে সেই দুটি যোগ করলে 20 হবে অথবা গুণ করলে আপনার 120 হতে হবে। তো এরকম কিছু কিন্তু আসছে না এখানে। এবার আপনি এই 23টা দেখুন, 23 দ্বারা করা যায় কিনা দেখব। তো আমি যদি এখানে 15 করি আর গুণ 8 করি, তা দেখুন 8 15 120 হচ্ছে, আবার 15-র সঙ্গে 8 যোগ করলে হয়ে যাচ্ছে 23। তো এখান থেকে খুব সহজে কিন্তু আমরা বার করতে পারবো। তো 15 আর 8 গুণ করলে 120 হচ্ছে, 15 আর 8 যোগ করলে 23 হচ্ছে। এখানে কিন্তু সেটাই বলছে দুটি সংখ্যার গুণফল 120, দেখুন দুটি সংখ্যার গুণফল 120 হচ্ছে, বলছে সংখ্যা দুটির যোগফল কত, তো সংখ্যা দুটির যোগফল আমরা 23 ধরেছি। এইবার আমার দেখতে হবে যে এটা আমি ঠিক করলাম কিনা, তার জন্য কী করতে হবে, সংখ্যা দুটির বর্গের যোগফল 289 হয় কিনা দেখতে হবে। সংখ্যা দুটির বর্গের যোগফল, তো 15-র বর্গ কত হয়, 15 15 225 হয়। এবার আর 8-এর বর্গ কত হয়, 8 8 64 হয়। তো যোগ করব, যোগ করলে আমরা 289 পেলে মনে করব যে বিদ্যাকটা সঠিক উত্তর হবে। তো দেখুন 4 আর 5 9 হবে, 6 আর 2 8 হবে, আর 2টা বসে যাবে, 289 হচ্ছে। দেখুন এখানে ঠিকই আছে, তাহলে আমরা বলতে পারি বিদ্যাক সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, মানে 23 হবে এর সঠিক উত্তর। 4 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক, অর্থাৎ সংখ্যা দুটি যদি যোগ করেন তাহলে 23 হবে, আবার সংখ্যা দুটি যদি গুণ করেন তাহলে 120 হবে, 15 8 যদি গুণ করেন 120 হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 5 দাগের প্রশ্নে যাব। আজ থেকে 5 বছর আগে রাজুর যা বয়স ছিল, আজ থেকে 15 বছর পরে রাজুর বয়স হবে তার 5 গুণ। রাজুর বর্তমান বয়স কত? তো কীভাবে আপনি সহজে সমাধান করতে পারবেন, খুব সহজে সমাধান করতে পারবেন। এখানে যেহেতু উত্তর চেয়েছে রাজুর বর্তমান বয়স কত, তো রাজুর বর্তমান বয়স আপনি মনে করুন 15। তো যদি রাজুর বর্তমান বয়স 15 হয়, তা 5 বছর আগে কত ছিল, 5 বছর আগে ছিল কিন্তু 10। 5 বছর বিয়োগ করে দেবেন, তা 5 বছর বিয়োগ করলে থাকে 10। তো 5 বছর আগে কত ছিল, 10। বলছে আজ থেকে 15 বছর পরে, অর্থাৎ এখন যদি তার 15 হয়, তা এখান থেকে 15 বছর পর কত হবে, 30। রাজুর বয়স হবে তার 5 গুণ। তার মানে এখানে বলছে আজ থেকে 5 বছর আগে রাজুর যা বয়স ছিল, আজ থেকে 15 বছর পরে রাজুর বয়স তার 5 গুণ হবে। তো 15, এখন যদি বয়স 15 হয়, তার 5 বছর আগে ছিল কত, 10। এবার বলেছে আরও 15 বছর পরে, অর্থাৎ 15-র সঙ্গে আপনি 15 যোগ করুন, তাহলে 30 হবে। তো 10-এর 3 গুণ হয় 30, কখনো 5 গুণ হয় না, তাই এটা কিন্তু হবে না, 15টা হবে না। তো এখানে 14টাও কিন্তু হবে না। তাই এখানে আমরা একটা দেখব, এখানে আমরা যদি এরকম করি, মানে রাজুর বর্তমান বয়স 10 মনে করব, রাজুর বর্তমান বয়স 10। এখন রাজুর যদি বর্তমান বয়স 10 হয়, তাহলে 5 বছর আগে কত ছিল, 5 বছর আগে ছিল কিন্তু 5। এখন যদি 5 বছর আগে 5 হয়, তাহলে 15 বছর, মানে রাজুর এখন বয়স তো 10, তা 15 বছর পরে কত হবে, 15 বছর পরে কিন্তু 15 যোগ হয়ে যাবে, দেখুন 25 হচ্ছে। তাহলে 25 যদি হয়, তাহলে দেখুন 5-এর 5 গুণ হচ্ছে, 5-এর সঙ্গে 5 গুণ করুন, তাহলে 25 হচ্ছে। তাহলে আমরা বার করতে পারলাম উত্তরটা, উত্তর কত হলো, 10। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অপশান কিন্তু 10 আছে পরের পেজে। তো চলুন, তো আমরা এবার দেখব অপশানটা কী আছে। তো অপশান যদি 10 থাকে তাহলে উত্তরটা আমরা নেব, যদি না হয় তাহলে আমরা দেখব পরের অপশানটা, তারপরে মানে যে অপশানগুলো আছে তার থেকে কি করে সমাধান করা যায়। তো চলুন দেখি 10 আছে কি না। তো এখানে দেখুন এই সির অপশানে আছে 10, তাহলে সির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের প্রশ্ন যেটা আছে সেটা আপনার বলছে গসাগু নির্ণয় করুন। তো গসাগু যদি নির্ণয় করতে বলেছে, তাহলে গসাগু কী করব, যেটা কমন আছে সেটা আমরা গসাগু করব। তো দেখুন এখানে 2-এর স্কোয়ার আছে, এখানে কি 2-এর স্কোয়ার আছে, এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি।
তা প্রথম রাশি যদি আমি ফার্স্ট রাশি আমি পাতায় নিচ্ছি, দেখুন ফার্স্ট রাশি বলে এখানে 2 স্কোয়ার করেছে মানে 2 গুণ 2, 3 স্কোয়ার করেছে মানে 3 গুণ 3, 7 স্কোয়ার করেছে মানে 7 গুণ 7। আর এটার থেকে কী পাবো, এটার থেকে পাবো 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টে 3 গুণ 7। এখন আমাদের কি করতে হবে, এতেও যেটা থাকতে হবে ওতেও থাকতে হবে, অর্থাৎ দুটোতেই একই জিনিস থাকলে সেটা নেব, তাহলে সেটাই হয়ে যাবে কিন্তু গসাগু। তো গসাগু সমান সমান কত হবে, গসাগু সমান সমান হয়ে যাবে, এখানে 2 আছে এখানে 2 আছে, তাই আমি একটা 2 নিয়ে নেবো। তারপরে দেখুন এখানে 2 নেই, তাহলে 2-এর প্রসঙ্গ আসবে না। তারপরে এখানে একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাই আমি একটা 3 নেব। তারপরে এখানে আরেকটা 3 আছে, এখানেও একটা 3 আছে, আপনি এই 3টা নেবেন। তারপরে গুণ দেবেন। তারপরে এখানে দেখুন 7 আছে, তো এখানে 7 আছে, হ্যাঁ একটা 7 আছে, তাই আমি এখানে 7 দিয়ে দেবো। তারপরে এখানে 7 আছে আর 7 নেই, তাহলে কিন্তু আমরা এটা যদি গুণ করি তাহলে পেয়ে যাব। তো এখানে দেখুন 3 × 9, 7 × 9 63, 63 দিনও কত, 126। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 126। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 7 দাগের প্রশ্নে চলে যাব। দুটি সংখ্যার গুণফল 84,942। এখন বলছে সংখ্যা দুটির গসাগু 33 হলে লসাগু কত। তো এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনারা সবসময় ব্যবহার করবেন। আমি বলে দিতে পারতাম এটাকে এটা দিয়ে ভাগ করলেই আপনার লসাগুটা বেরিয়ে যাবে, কিন্তু আমি সেটা বলবো না, কারণ লসাগু বার করার নিয়ম হচ্ছে এরকম, লসাগু সমান সমান লসাগু সমান সমান এই সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এটা আপনারা আশা করি জানেন, সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। এখন যেহেতু লসাগু বার করতে বলেছি, তাই লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু বলেছি। আর এখানে যদি বলতো গসাগু কত, তখন এখানে কিন্তু লসাগু দেওয়া থাকতো। যদি এখানে বলতো গসাগু কত, তখন বলতে হতো গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। অর্থাৎ যেটা চাইবে সেটা আপনি এখানে দেবেন, বাকিটা নিচে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে লসাগু সমান সমান কত হবে, তাহলে সংখ্যা দুটির গুণফল কত আছে, 84942 বাই এখানে গসাগু কত আছে, গসাগু আছে 33, তাই আপনি এখানে 33 দিয়ে দেবেন। এখন আপনার যদি এটা কাটাকুটি করা হয় তাহলে এর উত্তর কত হবে। তো এটা যদি কাটাকুটি করা হয় তাহলে এর উত্তর চলে আসবে কিন্তু এখানে 2, 5, 7, 4, অর্থাৎ 2574 চলে আসবে এটা কাটাকুটি করলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর দেখাবে সঠিক উত্তর। আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। তো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 8 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর প্রশ্ন আছে, 20%কে ভগ্নাংশে পরিণত করুন। তো 20%কে ভগ্নাংশে পরিণত করলে কী হবে, 20% কথার অর্থ কি আপনাদের সবসময় বলেছে, 20% কথার অর্থ হচ্ছে 20/100। পার্সেন্টের কথার অর্থ 100 আর 20টা উপরে বসে গেল, তো এই 0 আর এই 0 নেমে গেল, আর এখানে 2 1 কে 2 আর 5 দিনের 10 হয়ে গেল। তো এটা সমান সমান কত হলো, 1/5। তাহলে এর সঠিক উত্তর হবে 1/5। বিদ্যাক হবে সঠিক উত্তর। 9 দাগের প্রশ্ন আছে, একজন ক্রিকেটার 3টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি করে মোট 120 রান করেছে, কত শতাংশ রান তিনি দৌড়ে নিয়েছেন। তো এখানে দেখুন মোট করেছে কত, 120 রান। এখন এখানে বলেছে 3টি বাউন্ডারি কত, 3 গুণ 4, বাউন্ডারি মানে 4, একটা বাউন্ডারিতে 3 4 12, আর বলেছে ওভার বাউন্ডারি কটা, 8টা, তো 8 গুণ 6, তো এখানে কত হবে, 6 8 48, যোগ করলে কত হবে, 8 আর কত, 8 আর 12, 48 আর 12 কত হবে, 48 আর 12 60। এখন 120-র মধ্যে 60 রান করেছে কিন্তু ওই বাউন্ডারি ওভার বাউন্ডারি করে, বাকি 68 রান করেছে কিন্তু দৌড়ে নিয়েছে আর 60 রান। তাহলে বলছে কি মোটে 120 রান যেহেতু, তা 60 রান যদি ওভার বাউন্ডারি মেরে যদি নেয় আর 60 রান দৌড়ে নেবে, তো বলছে এখানে কত শতাংশ রান দৌড়ে নিয়েছে। তা 120-তে 60 নিয়েছে দৌড়ে, তাহলে কত শতাংশ নিয়েছে, তাই 100-র মধ্যে কত, তো এটা 60 যেহেতু দৌড়ে নিয়েছে 120-র মধ্যে, তাহলে 50% নিয়েছে, তো এখানে সঠিক উত্তর হিসেবে 50%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এটা আপনার কীভাবে বার করতে হয়, আপনি এরকমভাবে করবেন, 120-র মধ্যে 60 রান দৌড়ে হয়, তাহলে 1-এর মধ্যে কত, 120 রান নিচে চলে আসবে, আর 100-র মধ্যে কত, তাই 100টা উপরে গুণ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 60 দিনে 20 আর 50 দিনে 100, সেই ক্ষেত্রে আপনার 50% হবে।
আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 10 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন আছে। একটি ঘড়ি 1140 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 5% লাভ হয়? কিছু না, 1140 টাকায় বিক্রি যদি করে 5% ক্ষতি হয়, তাহলে ওর ক্রয় মূল্যটা আমরা বার করে, সবসময় ক্রয় মূল্য বার করতে হবে এরকম থাকলে। তো আমরা কি করবো, এই 1140টা দিয়ে দেবো, গুণ কত ক্ষতি হয়েছে, 5% ক্ষতি হয়েছে। তাহলে মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করেছে কত টাকায়, 95 টাকায়, তাহলে তো 5% ক্ষতি হয়। তাহলে আমি যেহেতু ক্রয় মূল্য বার করব, তাহলে আমরা কি করব, এটাকে উল্টে গুণ করব, 100/95 দেবো। 5% ক্ষতি করার অর্থ কি, 100 টাকার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা, তাই 5 টাকা ক্ষতি হয়েছে, তার মানে হয় 95/100। এখন যেহেতু আমার ক্রয় মূল্যটা বার করতে হবে, তাই এটা আমি উল্টে গুণ করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 12, আর 12 আর 100 কাটলে কিন্তু 100 গুণ করলে হয়ে যাবে কিন্তু 1200। তো ওই ঘড়িটার দাম ছিল কিন্তু 1200, তো 1140 টাকায় বিক্রি করেছে, মানে 5% ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, 5% লাভ করতে গেলে কী হবে, 100 টাকা কিনলে 105 টাকায় বিক্রি করতে হবে, তাই তো। তো এটা 105/100, তো এখানে আপনি 105/100 দিয়ে গুণ করে দেবেন। তো 105/100, যেহেতু আপনার বলেছে যে মানে কত টাকায় বিক্রি করতে হবে, তাই আপনি এটা কিন্তু সরাসরি 105/100 দিয়ে গুণ করছেন। এটার কিন্তু এটা সরাসরি এরকমভাবে গুণ হবে, এটা কিন্তু উল্টো করে গুণ হবে না। যখন আপনার এরকম দেওয়া থাকবে, তখন কিন্তু আপনার ক্রয় মূল্য বার করতে গেলে উল্টে গুণ করতে হবে। তো এবার আপনি কী করবেন, এই 100 দুটো শূন্য কাটো, 2 শূন্য কাটলো, তাহলে 5 বারং 60 হাতে 6, 6টা বসে গেল, 12 1 12, অর্থাৎ 1260 টাকায় কিন্তু ওই ঘড়িটা বিক্রি করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর। 1260 টাকা যদি বিক্রি করে, তাহলেই কিন্তু তার 5% লাভ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 11 দাগের প্রশ্ন কি আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%, শতকরা লাভ কত? এখানে বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%। তার মানে আপনার যদি বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য মনে করুন 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সেই ক্ষেত্রে কিন্তু 25 টাকা। লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে কিন্তু 75 টাকা। ক টাকায় 75 টাকা লাভ হচ্ছে, 100 টাকা, 25 টাকার উপরে কিন্তু 75 টাকা লাভ হচ্ছে। তাহলে 25টা, এই যে এটা কিন্তু ক্রয় মূল্য, ক্রয়, আর এটা কিন্তু বিক্রয়, কারণ ওইটাই কিন্তু এখানে বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%, শতকরা লাভ কত। তো এখানে আমরা কি করব, এখানে যেহেতু বিক্রয়, এখানে ক্রয়তে লাভ হয়েছে 75 টাকা, তা ক টাকায় 75 টাকা লাভ হয়েছে, 25 টাকায় কিন্তু 75 টাকা লাভ হয়েছে। তাহলে 25 টাকায় লাভ কত, 75 টাকা। 1 টাকায় লাভ কত, 1 টাকায় লাভ নিচে 25 হয়ে যাবে, আর 100 টাকায় লাভ কত, তাই 100 গুণ হয়ে যাবে উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 75 আর 25 কাটলে হয়ে যাবে কিন্তু 3। এখন 3 100 300, এর সঠিক উত্তর হবে 300%। তো শতকরা লাভ 300%, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 12 দাগের প্রশ্ন চলে যাব। তো তার জন্য কী করবো, প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 12 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এক বিক্রেতা একটি টিভি 20% লাভে 840 টাকায় বিক্রি করেন, আরেকটি টিভি 4% ক্ষতিতে 960 টাকায় বিক্রি করেন, তার মোট লাভের পরিমাণ কত? তো 20% লাভে 840 টাকায় যদি বিক্রি করেন, তাহলে ওই জিনিসটার ক্রয় মূল্য কত? তো প্রথম টিভি যেটা 840 টাকায় বিক্রি করেছে, তার ক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 840 গুণ 20% লাভে বিক্রি করেছে, মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করেছে, তাহলে ওটাকে আমি উল্টে গুণ করবো, তাহলে 100/120 দেবো। তাহলে এই শূন্য এই শূন্য, আর এখানে 7 বারং 84, তাহলে প্রথমটার ক্রয় মূল্য ছিল 700 টাকা, এটা কিন্তু ক্রয় মূল্য, আবারও বলছি ক্রয়। আর 4 টাকা ক্ষতি করেছে আরেকটা টিভিতে 960 টাকায় বিক্রি করে, তাহলে ওর ক্রয় মূল্য কত? তো 960 গুণ 4 টাকা ক্ষতি করেছে, মানে কি 96 টাকায় বিক্রি করেছে, 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি করেছে, তাই ওটাকেও আমি উল্টো করে গুণ করে দেবো, 100 ওপরে দেবো আর 96 নিচে দেবো, কারণ ক্রয় মূল্য তো বার করতে হবে দুটোর ক্ষেত্রে। তাহলে এই 96 আর এই 960 কাটলে হয়ে যাবে 10, 96 10কে 960, 100কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1000। এখন এই 700 টাকা ক্রয় মূল্য আগেরটার, আর এটার কিন্তু ক্রয় মূল্য 1000 টাকা, তাহলে দুটোর ক্রয় মূল্য কত? তো দুটোর ক্রয় মূল্য কিন্তু 1700 টাকা, আর দুটোর বিক্রয় করছে কত? একটা হচ্ছে 840 টাকা, আরেকটা বিক্রি করছে হচ্ছে 960 টাকা। তার মানে 0 4 6 10 শূন্য হাতে 1, 9 10 10 আর 18, তো
তো 1800 টাকায় বিক্রি করছে, 1700 টাকা, 1800 টাকায় বিক্রি করছে আর 1700 টাকা দুটোর ক্রয় মূল্য, তাহলে লাভ হচ্ছে কত? 100 টাকা। বলছে তার মোট লাভের পরিমাণ কত। তো চলুন দেখি ওখানে কি আছে অপশানে। বলেছে যেহেতু লাভের হার বার করতে বলেছে, তাই আমি কি করব, 1700 টাকায় লাভ হয় 100 টাকা, 1 টাকায় লাভ হয় 1700 নিচে চলে আসবে, আর 100 টাকায় লাভ হয় কত? 100 উপরে চলে যাবে। তো এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে 100/17 হবে। তো 100/17 অর্থাৎ কত হবে? 6×17 102, 5×17 85, 85 আর 15, 85 আর 15 হয় 100। তো এখানে 5×15/17 অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, A:B সমান 2:3, B:C সমান 4:3, তাহলে A:B:C সমান কত? তো আমি আপনাদের এই অঙ্কের বেলায় বারবার বলে দিয়েছি, আপনারা যারা দ লিখতে পারবেন, অর্থাৎ বাংলায় এই যে দ আছে, এই দটা যদি আপনি লিখতে পারেন তাহলে এই অঙ্ক করা সহজ হয়ে যাবে আপনার কাছে। তো আমি সেখানে আপনাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন A:B সমান কত? 2:3। ভালো করে আপনারা বুঝবেন। B:C এটা সমান কত? B:C সমান 4:4 কত? 4:3। এখন দ লিখতে পারবেন, আমি বলেছি দ এরকমভাবে দ দেবেন। তো আপনি এটা দ দিন এরকমভাবে, এই যে আপনি দ দিচ্ছেন। তো এখানে 4-এর সাথে 2 গুণ করবেন, 4 × 8, অর্থাৎ A:B:C এটা সমান 4 × 8। এই 4-এর সাথে এই 2 গুণ করবেন 8, এবারে 4-এর সাথে 3 গুণ করবেন, 3 × 4 12, তো 12। আর এখানে 3 × 3 = 9, অর্থাৎ A:B:C সমান কত? 8:12:9, 8:12:9। তাহলে এখানে বলেছে A:B:C সমান কত? 8:12:9। তো দেখুন 8:12:9 কই, এর দাগ হবে সঠিক উত্তর, 8:12:9। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। সব অঙ্কগুলো কিন্তু, তো আপনারা অঙ্ক দেখার পরে আপনারা ভাববেন না যে অঙ্কগুলো খুব সহজ। অঙ্কগুলো কিন্তু আদৌ সহজ না, অত সহজ না কিন্তু। আর এরকম যেমন টাইপের অঙ্ক পড়েছে ঠিক তেমন টাইপের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় পড়বে। আপনি দেখতে পাচ্ছেন অঙ্কটা সহজ, কিন্তু আপনি করতে পারবেন না। শুধু করতে পারবেন না কেন? কারণ আপনি অঙ্ক প্র্যাকটিস করেন না। অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু আপনি জীবনেও অঙ্ক দেখে কিন্তু কিছু করতে পারবেন না। আপনাদের বারবার আমি একটা কথাই বলছি যে আপনারা প্র্যাকটিস করুন। ধরুন আপনি দিনে রাত্রে মনে করুন 24 ঘন্টার মধ্যে আপনি 12 থেকে 14 ঘন্টা পড়ছেন। আমি এটা মনে করছি, মনে করছি আপনি 12 থেকে 14 ঘন্টা পড়ছেন। 12 থেকে 14 ঘন্টা যদি আপনি পড়েন, তাহলে আপনি অঙ্ক করছেন হয়তো 1 ঘন্টাও ঠিক করে অঙ্ক করছেন না। অঙ্ক করা বলতে অঙ্ক দেখা না, কিন্তু অঙ্ক প্র্যাকটিস করা। তো 14 ঘন্টার মধ্যে যদি আপনি 7 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করেন, বাদ বাকিটা আপনি পড়েন, তাহলে দেখবেন আপনার অঙ্কে যথেষ্ট ভালো আপনি পারফরমেন্স করতে পারছেন। আর একবার অঙ্ক আপনার যদি আপনি অঙ্ক এরকম নিমেষে সহজে সমাধান করতে পারেন, একবার আপনার ব্রেনের মধ্যে যদি অঙ্ক একবার ঢুকে যায়, তাহলে সেটা বেরোবে না। এবং অন্যান্য সাবজেক্টগুলো আপনি পড়ে ধরে রাখতে পারবেন। অঙ্কের কিন্তু বিরাট গুণ আছে। সেই অঙ্ক আপনাদের করতে হবে, শুধুমাত্র অঙ্ক দেখলে হবে না। অঙ্ক বারবার করে বলছি প্র্যাকটিস করুন। আর সেই প্র্যাকটিসের সেট কিন্তু নিয়মিত আর এডুকেশন স্কুল আপনাদের জন্য দিয়ে যাচ্ছে। নিয়মিত প্রতিদিন একটা করে নতুন সেট, প্রতিদিন একটা করে নতুন প্র্যাকটিস সেট। কোন অঙ্ক আপনার প্রবলেম হবে, সব অঙ্কগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত একটা করে প্র্যাকটিস সেট। এটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল, যা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে কিন্তু সব সময় এই চ্যানেলটা ভাবে যে এদের কি করে পাস করানো যাবে। তো আপনারা যারা অঙ্কে দুর্বল আছেন, তারা অবশ্যই আপনি পাস করতে পারবেন। শুধুমাত্র চাই একটু আমার কথা মতো প্র্যাকটিস, তাহলে কিন্তু আপনি সহজেই সমাধান করতে পারবেন অঙ্কের যাবতীয় সমস্যা। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে আপনি দেখুন রেজাল্ট, আপনি সুন্দর করে অঙ্কে আপনি যথেষ্ট ভালো নাম্বার পেতে পারবেন। তো যদি আপনাদের এ বিষয়ে আরও যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে কথা বলার দরকার, অথবা পিডিএফ সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে পারেন, অথবা আপনার মনে হয় যদি অঙ্কের আর একটু সাহায্যের দরকার, তাহলে আপনি সরাসরি ফোন করুন এই নাম্বারে 85 85 309 82 506। আপনি যদি এই নাম্বারে পুলিশকে ফোন করেন, তাহলে রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করবেন। আপনার যাবতীয় সমস্যা থাকলে আপনি সমাধান করে দেব। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কী করে আপনি সহজে নিমেষে
সহজে আপনি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশটা পাস করবেন তার বিভিন্ন রকম টিপস আমি দেব। আপনারা সরাসরি আমাকে ফোন করতে পারেন রাত 10টা থেকে 11টা, এই নাম্বারে আপনি ফোন করবেন রাত 10টা থেকে 11টার মধ্যে। তো আমরা 14 দাগের প্রশ্ন দেখব। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে শেষ করলেন, কিন্তু তার পুত্র এসে তার সঙ্গে কাজ করলেন 3 দিনে, কাজটি শেষ হয়ে গেল। তার পুত্র কত দিনে কাজটি শেষ করতে পারবে? তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? একদম নিমেষে এইসব অঙ্ক সহজে সমাধান হয়ে যায়। তো এরকম থাকলে আপনি আপনার যদি এরকম থাকতো যে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করে, আরেকজন ব্যক্তি 3 দিনে করে, তাহলে দুজনে একসঙ্গে কাজটি কত দিনে শেষ করবে? তাহলে আপনি একটা সূত্র ব্যবহার করতে পারতেন, সেটা হচ্ছে AB বাই A+B। এই সূত্রটা ব্যবহার করতে পারতেন। তখন কিন্তু থাকতো দেখাচ্ছে এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করে, অন্যজন 3 দিনে করে, তাহলে তারা দুজনে একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ হবে? তাহলে কিন্তু আপনার AB বাই A+B হতো। এখন এখানে বলেছে, দেখুন বলছে কি যে এক ব্যক্তি কাজটি 5 দিনে শেষ করেন, কিন্তু তার পুত্র এসে তার সঙ্গে যোগ দিলে 3 দিনে শেষ করেন। যদি এরকম থাকে তাহলে দুজনে, তাও এখানে বলছে তার পুত্র কতদিনে একা কাজটি শেষ করতে পারবে, মানে এরকম থাকলে তাহলে আপনি এই সূত্রটা কিভাবে ব্যবহার করবেন? সেই ক্ষেত্রে আপনার হয়ে যাবে সূত্র AB বাই আপনার A-B, অর্থাৎ 5 গুণ 3, 5 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে? এখানে 15/2, তো 7.5 দিন হবে এর সঠিক উত্তর, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কগুলো কিন্তু আমি আবারও বলছি, যদি আপনার এখানে বলা থাকতো এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করে, অন্য ব্যক্তি আরেকটি কাজ 3 দিনে করে, ওই একই কাজ 3 দিনে করে, তাহলে দুজনে একসঙ্গে কাজ করলে কতদিন শেষ হবে? সেই ক্ষেত্রে AB বাই A+B। এখানে যেহেতু বলেছে মানে বাবা কাজ করেছে, কিন্তু তারপরে তার ছেলে এসে বাবার সঙ্গে যোগ দিয়ে 3 দিনে শেষ করেছে, তাহলে যদি পুত্র একা করতো তাহলে কতদিন লাগতো? এই রকম থাকলে কিন্তু আপনি এখানে একটা মাইনাস এনে দেবেন, ব্যাস অঙ্ক আপনার শেষ হয়ে যাবে। আমরা চলে যাব 15 দাগের এই প্রশ্নে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দিয়ে পুরোপুরি বিভাজ্য? 88 দিয়ে বিভাজ্য করতে হবে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি জানি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান জানি কিন্তু 4টি নয়, তো আমরা 4টি নয় দেবো। আমরা কি করব? 88 দিয়ে ভাগ করব। এখানে দেখুন 88 1কে 88 করব, এখানে 11 হবে, এখানে 9টা বসে যাবে, এই 9টা এখানে বসে গেল। তাহলে তো এবার আমরা এটাকে আবার 88 1কে 88 করব। 8 কত হলে 9? 1 হলে 9, 8 কত হলে 11? 3 হলে 11, হাতে 1 1 1 মিল গেলে শূন্যের ধারে শূন্য বসে না। এবার আবার এই 9টা নামাবো। 9টা নামানোর পরে এবার কত দিয়ে দেবো? এবারে দেখুন 3 দিয়ে দেবো। 3 দিয়ে দিলে কী হবে? 3 8 24 4 হাতে 2, আর 3 8 24 আর 2 26। তো 4 আর কত হলে 9? তো 4 আর 5 হলে 9, তো আমি এটা একটু মুছে দেবো। 4 আর কত হলে 9? 4 আর 5 হলে 9, 6 আর কত হলে 11? 5 হলে 11, হাতে 1, 2 আর 1 3, 3 3 হলে 0, এধারে 0 বসে, তার 55 বেশি থাকছে। এখন আপনার কাজ কী হবে? আপনার কাজ হয়ে যাবে, কিন্তু আপনি এই 4টি 9 থেকে আপনি এই 55টা বিয়োগ করে দেবেন। বিয়োগ করলে কত হয়? তো 5 আর কত হলে 9? 5 আর 4 হলে 9। তো দেখুন এখানে সবার শেষে 4 আছে, কিন্তু এই একটাই 9 9 4 4, দিকদাগ হবে সঠিক উত্তর। তো আমরা এখানে আবার একটু ক্যালকুলেশন করে দেখি। 5 আর কত হলে 9? 4 হলে 9, 5 আর কত হলে 9? 4 হলে 9, আর 9 9 বসে গেল, তার মানে 99 44 সঠিক উত্তর, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো স্ক্রিনের উপরে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখছেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দেবেন, এছাড়াও কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, তাদের জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। মূলত এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে আগের মাসের সাফল্য বই থেকে। এই প্র্যাকটিস সেটটা আমি আগের মাসে করাইনি, তার জন্য আমরা এই প্র্যাকটিস সেটটা এই মাসে করছি। তো এই সাফল্য বইতে, আগের মাসের সাফল্য বইতে 2খানা প্র্যাকটিস সেট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো আমরা প্রথম প্র্যাকটিস সেটের প্রথম অঙ্কের সমাধান করছি। ইতিমধ্যেই 15টা প্রশ্নের সমাধান করেছি, বাকি 15টা প্রশ্নের সমাধান আজকের ক্লাসে করব। আপনারা যদিও জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 25টা অঙ্ক পড়বে, কিন্তু এই প্র্যাকটিস সেটে 30টা অঙ্ক আছে। তা প্রথম ক্লাসে আমরা 15টা অঙ্ক সমাধান করেছি, আজকের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। তো চলুন 16 দাগের অঙ্ক থেকে আমরা সমাধান করি। কী আছে 16 দাগের অঙ্ক দেখব। তবে তার আগে বলে রাখি, এই প্র্যাকটিস সেটের প্রথম 15টা প্রশ্ন আপনি যদি
সেই ক্লাসটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন। আমরা 16 দাগের প্রশ্ন শুরু করব। তো চলুন আজকে 16 দাগের প্রথম প্রশ্ন কী আছে দেখি। কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1056 অর্থাৎ 1056 যোগ করলে যোগফলটি 23 দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। তো অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন? তো এই যে এইরকম অঙ্ক করতে গেলে আপনাকে এইভাবে সমাধান করতে হয়। 1056/23, এই 23 দিয়ে আপনি ভাগ করবেন 1056-কে। এখন এখানে 105-এর মধ্যে 23 কবার যাবে? তো এখানে আমরা যদি দেখি তাহলে 4 বার দিতে পারি। তো 3 4 12, 2 হাতে 1, 4 দিন 8 রেখে 9। তো 2 আর কত হলে 5, 3, 9 আর কত হলে 10, 1। এবার এই 6টা নেমে গেল, 136। তো 136-এর মধ্যে 23 কবার যায়? আমি এখানে 5 দিয়ে দেবো। 5 দিয়ে দিলে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 5 দিন 10 আর 1 11। 5 আর কত হলে 6, 1 হলে 6, 1 আর কত হলে 3, 2 হলে 3, অর্থাৎ 21 বেশি থাকছে। দেখুন 21 বেশি থাকছে কিন্তু। তাহলে আমরা কি করব? এবার আমরা এই 23টা লিখব, এই যে 23টা লিখেছি আর এই ভাগশেষ আছে 21, এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 21 আর কত হলে 23, 21 আর কত হলে 23, 2 হলে, তাই এই 2টা হবে সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি 1056-এর সঙ্গে 2 যোগ করা হয় তবেই কিন্তু এটা পুরোপুরি 23 দ্বারা বিভাজ্য হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের প্রশ্ন দেখব। 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় সাজালে দেখা গেল এদের প্রথম 3টির গুণফল 385, শেষ 3টির গুণফল 1001। চতুর্থ মৌলিক সংখ্যাটি কত? তো এখানে কিন্তু ভালো করে বুঝবেন, 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় হিসেবে সাজালে এদের প্রথম 3টির গুণফল কত? 385। আবার এখানে বলছে চতুর্থ মৌলিক সংখ্যা কত? তো চতুর্থ মৌলিক সংখ্যা আমি ধরছি 13। তো চতুর্থ মৌলিক সংখ্যা যদি 13 হয়, তার আগের মৌলিক সংখ্যা কত? 11। তার আগের মৌলিক সংখ্যা কত হবে? তো সেই ক্ষেত্রে আপনার 10 9 হবে না, 7 হবে। 7-এর আগে মৌলিক সংখ্যা 5। এখন বলেছে যে প্রথম 3টির গুণফল 385। এই 7কে 11 দিয়ে গুণ করুন। প্রথম 3টি বলতে এই 3টি। তো 7 11 77, 77কে আপনি 5 দ্বারা গুণ করুন। গুণ করলে কত হচ্ছে? 5 7 35, 5 হাতে 3, 5 7 35 আর 3 38, 385 হচ্ছে। এখানেও কিন্তু 385 আছে। তাহলে আমরা বলতে পারি যে চতুর্থ মৌলিক সংখ্যা 13। কিন্তু এবার আমরা দেখব এইখানে বলছে শেষ 3টির গুণফল 1001। তো শেষ 3টির গুণফল যদি 1001 হয় তবেই কিন্তু আমরা বলবো চতুর্থ মৌলিক সংখ্যা 13। তো এখানে শেষ 3টি সংখ্যার গুণফল 1001 হয় কিনা দেখব। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তো 7 13 91 হয়। 91কে আপনি 11 দিয়ে গুণ করুন। শেষ 3টি বলতে এই যে 7 11 আর 13। তো এখানে আমরা 7 13 91 করছি, 91কে কিন্তু 11 দ্বারা গুণ করছি। গুণ করলে কত হবে? 11 1 11, 1 হাতে 1, 9 11 99 আর 1 100, অর্থাৎ 1001 হচ্ছে। দেখুন এখানে 1001 কি আছে। তাহলে আমরা বলতে পারি এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন অঙ্ক করতে হবে আপনার মনের মতন করে। আপনি কোনো ভেজাল নিয়ম নিয়ে আসবেন না। এখানে কোনো জটিল নিয়ম যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সময়ে ঠকবেন প্লাস অঙ্কে ঠকবেন। আমি আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন একমাত্র তাদের জন্য একেবারে নির্ভরযোগ্য চ্যানেল, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আপনি যদি 1 চান্সে পাস করতে চান তাহলে অবশ্যই আপনার অঙ্কের ক্লাস দেখতে হবে এবং আর এডুকেশন স্কুল দেখতে হবে। আপনার যদি কোনো এ বিষয়ে সন্দেহ থাকে তাহলে আপনি সরাসরি ফোন করুন 85 309 82 506, এই নাম্বারে আপনি সরাসরি ফোন করুন। ফোন করে আমাদের সঙ্গে কথা বলুন। এটা কিন্তু 6। তো কথা বললেই আপনি বুঝতে পারবেন। অঙ্ক আপনাকে জটিল নিয়মে আপনি নিয়ে আসবেন না, উত্তর থেকে সমাধান করার চেষ্টা করবেন বেশি করে, কারণ সব অঙ্কের কিন্তু উত্তরে সমাধান আছে। তো চলুন চলে যাই আমরা পরের প্রশ্নে কী আছে। এখন এখানে পরের প্রশ্ন আছে দেখুন, কত দাগের প্রশ্ন? 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন আছে দেখুন, দুটি সংখ্যার অনুপাত 3:4। তাদের দুটি সংখ্যার অনুপাত 3:4 আছে। কিন্তু আমরা এখানে জেনে নিলাম 18 দাগের প্রশ্ন, প্রথম 18 দাগের প্রশ্ন আছে দুটি সংখ্যার অনুপাত 3:4 তাদের। চলুন আমরা ওই পেজে কী আছে দেখে নিই। ওদিকে আমরা পড়ে এসেছি কি দুটি সংখ্যার অনুপাত আছে 3:4, এটা কিন্তু আমরা পড়ে এসেছি 3:4 দুটি সংখ্যার অনুপাত। এখন বলেছে তাদের গসাগু কত? 4। সংখ্যা দুটির লসাগু কত? এখন এইসব অঙ্ক এক্স ধরে ছাড়া করা যায় না।
তাই আপনাকে খুব সহজে এক্স বাদ দিয়ে আমরা যা অঙ্ক করব কোনোভাবে এক্স আনবো না, এক্স আনলে কঠিন হয়ে যায়। হয়তো অঙ্কটা সহজ হয়, যারা বুঝবে তাদের কাছে সহজ হয়ে যাবে, কিন্তু অনেকে এখনও এক্স সম্বন্ধে অত কিন্তু এক্সের অঙ্ক বোঝে না। তাই আমরা এই অঙ্কগুলো এক্স দ্বারা করব না, আমরা সরাসরি এটা থেকে ক্যালকুলেশন করব। তো আপনি মনে করুন একটা সংখ্যা 3, একটা সংখ্যা 4, এখন এদের গসগু বলেছে, এদের গসগু বলেছে 4, তো 3 আর 4-এর যদি আমি গসগু করি তা 3 আর 4-এর গসগু হয় কিন্তু 1, কারণ 3টা ভাঙানো যায় না, 4টা ভাঙানো যায় না, তাই গসগু হয় 1। তো যদি 1 হয় গসগু, প্রশ্নে গসগু কত? প্রশ্নে গসগু কিন্তু 4, আপনার গসগু 1, প্রশ্নে গসগু 4, তাহলে আমরা বলতে পারি 1 = 4। তাহলে আমরা কি করতে পারি, এই 4-এর সাথে এই 3টা গুণ করতে পারি, তাই একটা সংখ্যা 3 × 4 = 12 হবে, আর একটা সংখ্যা 4 × 4 = 16 হবে। এবার বলেছে কি দুটি সংখ্যার লসাগু কত, মানে সংখ্যা দুটির লসাগু কত, তো 12 আর 16 লসাগু যেটা হবে সেটাই উত্তর হবে। তো 6 × 3 = 12, 8 × 3 = 16, আবার 2 দিলি 3 × 6, 4 × 3 = 8। এবার এটাকে গুণ করুন, 3 × 4 = 12, 12 × 3 = 24, 24 × 3 = 48। তো এর দাগ হবে সঠিক উত্তর, এই সংখ্যা দুটির লসাগু হবে 48। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা দেখব 19 দাগের এই প্রশ্ন। কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 62, 132 ও 237কে ভাগ করলে সব ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। এরকম অঙ্ক থাকলে আপনি সহজেই সমাধান করতে পারবেন। কীভাবে সমাধান করতে পারবেন? 62 আর 132 আপনি বিয়োগ করবেন, তো 132 বিয়োগ 62, তাহলে কত হচ্ছে? তো হচ্ছে 70। এবারে আপনি কি করবেন, এই যে 132 আর 237 আছে না, এই 237টা আপনি দেবেন বিয়োগ 132, তাহলে কত হচ্ছে? 2 আর কত হলে 7, 5 হলে 7, 13 আর কত হলে 10, 13 আর কত হলে 23, 10 হলে। এবার এই 237কে আপনি 62 দিয়ে বিয়োগ করুন, তো 237 বিয়োগ 62। এখন এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়? 2 আর কত হলে 7, 5 হলে 7, 6 আর কত হলে 23, 17 হলো 23। এবার আপনি কি করবেন, এবার এগুলো আপনি গসগু করবেন, 70, 175 আর 70, 105 আর 175, এটা গসগু করলে কত হয়? তো এখানে আমরা 70 দিয়ে গসগু করব, ভাগ পদ্ধতিতে গসগু করব, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। তো এখানে 70 1 70, তো এখান থেকে 35, এবার এখানে 70টা দিলাম, 35 দিন 70, অর্থাৎ 35 হলো, এখানে 35 থাকলো। এবার 35টাকে কী করব, এই 35 দিলাম, এবার 175 দেব, তো এটা হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 3 5 15 2, 17, 175, অর্থাৎ গসগু কত হচ্ছে? গসগু কিন্তু 35 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই যেটা গসগু হচ্ছে সেটাই কিন্তু মানে এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে না, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, এখানে যে বৃহত্তম সংখ্যা হবে সেই বৃহত্তম সংখ্যা হবে কিন্তু 35, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই 20 দাগের প্রশ্নে চলে যাব। তো চলুন, তো এখানে 20 দাগের প্রশ্ন এবং 21 দাগের প্রশ্ন সরল করা, এটা আপনারা করবেন। আমি 22 দাগের প্রশ্ন দেখব কি আছে। 22 দাগের প্রশ্ন আছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণ ঘন সংখ্যা। এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা একটি পূর্ণ ঘন সংখ্যা। তো আপনি এটাকে কি করলে এটা সমাধান করতে পারবেন? তো আপনার এখানে পূর্ণ ঘন সংখ্যা নির্ণয় করতে হবে। তো পূর্ণ ঘন সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণ ঘন সংখ্যা এটা হয় 9261 হয়। এটা কি করে হয় সেটা আপনাকে বার করতে হবে। তো আপনি সেটার জন্য আপনি কি করবেন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 4টি 9। এখন আপনি মনে করুন আপনি যদি এরকম করেন 20 গুণ 20 গুণ 20, তাহলে কত হয় আপনার? 2 দিনও 4, 4 দিনও 8, 8-এর পিছনে কিন্তু 3টি শূন্য হয়, অর্থাৎ 8000 হয়। এখানে কিন্তু 9999, অর্থাৎ আপনার 20-র পরে 21 আছে, 21টা হলে কি হবে? তো 21 গুণ 21 গুণ 21, তাহলে আপনাকে এটা গুণ করলে কত হবে? 21 1 21-এর 1 হাতে 2, 21 দিনে 42 আর 2 44 গুণ এই 21টা বসে গেল। আবার আপনি এই 441কে 21 দিয়ে গুণ করুন, তাহলে কত হবে? 21 1 21-এর 1, 21 1 21-এর 1 হাতে 2, 4 21 84 আর 2 86, 6 হাতে 8, 4 21 84 আর 8 কত হয়? 92,
অর্থাৎ 9261। এখানে কিন্তু 9261 হচ্ছে। এবার আপনার এখানে দেখুন 4 অঙ্কের হচ্ছে 9200। এখানে দেখুন আপনার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু এটা, কিন্তু পূর্ণ ঘন সংখ্যা বলেছে। তাহলে 21-এর কিউব করলে আমার দাঁড়াচ্ছে এটা, 20-এর কিউব করলে দাঁড়াচ্ছে এটা। এবার আমি 22-এর কিউব করব, তাহলে দেখব আমার কি হচ্ছে 22 গুণ 22 গুণ 22। তো এটাকে গুণ করলে কত হয়, 22 দুগুণে 44-এর 4 হাতে 4, 22 দুগুণে 44-এর 4 48। একে আমরা গুণ করবো কত দিয়ে, 22 দিয়ে। এখন এটাকে গুণ করলে কত হয়, 4 22 88, 8 হাতে 8, 8 22 176, আর 8 কত হয় 176, 8 হচ্ছে 84, 4 হয় হাতে 18 থাকে, 4 22 88, আর 10 98, আর 10 98, আর 10 108, 108-এর 2 বাদ দিলে 106। তার মানে এটা কিন্তু আপনার কি হচ্ছে, এটা কিন্তু আপনার 5 অঙ্কের হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই আপনাকে এই 4 অঙ্কের পূর্ণখণ্ড সংখ্যা যখন হবে তখন এটা দিতে হবে। 9261 এর সঠিক উত্তর, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 4টি নয়, তা 4টি 9-এর বেশি গেলে হবে না, 4টি 9-এর কম থাকতে হবে। তো শেষ বৃহত্তম ঘন সংখ্যা হবে 9261। তো সেই ক্ষেত্রে আপনার 21-এর কিউ হলো 9261। তাই আপনাকে এই সিদ্ধাগের সঠিক উত্তর করতে হবে। এবার আমরা 23 দাগের এই অঙ্কটি করব। তো 23 দাগের অঙ্ক আছে কি, কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 3600-কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো এই অঙ্কটা আপনি সহজে সমাধান করবেন। এই যে 3600 আছে, এটা আপনি লিখবেন 3600। এবার এটাকে পুরোপুরি ভাগ করা যায় নিচের কোন অপশান দ্বারা। তো দেখুন এর মধ্যে 450 আছে, সে 450 দ্বারা আমি ভাগ করব। 450 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে এর ভাগফল হয়ে যাবে কিন্তু 8। আর 8টা কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা, অর্থাৎ 2-এর কিউব কিন্তু হয়ে যায় 8। তাই এর যেহেতু ভাগফল 8 হচ্ছে, আর সেটা 8টা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা, তাই আপনাকে বলতে হবে এর সঠিক উত্তর হবে 450, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। এবার আমরা 24 দাগের এই প্রশ্নটা দেখব। পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 24, বৃহত্তম সংখ্যাটি কত? তো এখানে বলে 4টি বিজোড় সংখ্যার গড় 24, আর বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা নিশ্চিত এখানে দেওয়া আছে 25, 27, 29, 31। এখন আমরা 4টি বৃহত্তম সংখ্যার গড় যেহেতু বলে 24, তাহলে টোটাল কত? তা 4 দিয়ে গুণ করে দেবো, 4 24 কত হয় 96। এর কিন্তু টোটাল হবে 96, অর্থাৎ আপনার 4টি বিজোড় সংখ্যা যোগ করলে যেন 96 হয়। এখন আমি যদি 25 ধরি, তাহলে 25 হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখানে বলেছে না বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম বিজোড় সংখ্যাটা আপনার 25 ধরেছেন, তাহলে 25, আর 25-এর আগে কত হবে? এটা যদি বৃহত্তম সংখ্যা হয় তা 25-এর আগে 23 হবে, আর 23-এর আগে কত হবে 21 হবে, 21-এর আগে কত হবে 19 হবে। তো এটা যোগ করলে কত হবে? তো এটা যোগ করলে হয়ে যায় কিন্তু 88, এখানে 96 হয় না। তাহলে আমার এখানে 88 হয়, 96 হয় না। তাহলে আমরা দেখব 27 দিয়ে। তাহলে শেষ সংখ্যা যদি 27 হয়, মানে বৃহত্তম শেষ সংখ্যা 27, তাহলে আগের সংখ্যা কত হবে? আগের সংখ্যা হবে অবশ্যই 25। 25-এর আগে হবে কত? 23। 23-এর আগে হবে কত? 21। এবার আপনি এটা যোগ করুন, এখানে 7 আর 5 12, 12 আর 3 15, আর 1 16, 16 6 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7 আর 2 9, অর্থাৎ 96। দেখুন এই 96 হচ্ছে, অর্থাৎ আপনাকে বলতে হবে এই বৃহত্তম সংখ্যাটি হবে 27, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো এখানে 25 দাগের অঙ্ক আছে। দেখুন, একটি পাঠাগারে প্রতি রবিবারে গড়ে 510 জন পাঠক আসেন, অন্যান্য দিনে গড়ে 240 জন পাঠক আসেন। একটি 30 দিনের মাস রবিবার। রবিবার থেকে শুরু হলে ওই মাসের দৈনিক গড় পাঠক সংখ্যা কত? তো আমরা এবার ওইদিকে চলে যাব। আমরা গড় পাঠক সংখ্যা বার করব, দৈনিক গড় পাঠক সংখ্যা, আর রবিবার থেকে শুরু মাসটার। তাহলে দৈনিক গড় পাঠক সংখ্যাটা আমরা নির্ণয় করব। তো আমরা ওই পেজে চলে যাব আবার। তো এখানে আপনারা দেখুন, এখানে প্রতি রবিবারে গড়ে কত আছে? 510 জন। তাহলে 30 দিনের মাস হলে, রবিবার থেকে শুরু হলে, তাহলে ওই মাসে রবিবার পড়বে কটা? তো রবিবার পড়বে কিন্তু 5টা। রবিবার থেকে শুরু হলে 30 দিনের মাস হলে রবিবার পড়বে হচ্ছে 5টা। তাহলে ওই দিন মোট লোকসংখ্যা কত হবে? তো 5 গুণ 510। তো এটা যদি আমি গুণ করি তাহলে 5 0 0, 5 1 5, আর 5 5 25, অর্থাৎ 2550 জন। এবার বলছে অন্যান্য দিন কত করে আসে? অন্যান্য দিন গড়ে 240 জন করে পাঠক আসেন।
তাহলে অন্যান্য দিন যদি 240 জন পাঠক আসেন, তা 5টা রবিবার চলে গেল, তাও বাকি থেকে কতদিন? তা 30 দিন থেকে 5 দিন চলে গেল, 5টা রবিবার 5 দিন, তো 30 দিন থেকে 5টা রবিবার 5 দিন চলে গেলে কত থাকে? 25। তো এবার 25 দিনে কতটা থাকবে? তাহলে 25 দিনের পাঠক হবে 25 গুণ 240। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 25 শূন্য শূন্য, 4 25 100, শূন্য হাতে 10, 25 দিনও 50 আর 10 60। তাহলে মোট কত হচ্ছে? মোট আপনার পাঠক হচ্ছে কিন্তু 0 করতে 0, 5 করতে 5, 5 করতে 5, 6 আর 2 8, 8550। যদি 8550 মোট পাঠক হয় 30 দিনে, তাহলে গড় করলে কত হবে? তো 30 দিয়ে আপনি ভাগ করুন, ভাগ করলে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবে। তো এটা যদি আমরা কাটি তাহলে কত হবে? তো 3 দিনও 6 আর 2 দাও 8, 3 8টা 24 আর 1 দাও 25, 3 5 15, অর্থাৎ 285 হবে দৈনিক পাঠক সংখ্যা। তো চলুন দেখি অপশানে কি আছে। তো এখানে অপশানে আছে দেখুন 280, 285, এই দেখুন 285 আছে, তাহলে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো এবার আমরা 26 দাগের এই প্রশ্নটা দেখব। 10 বছর আগে এ 10 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। বর্তমানে পি ও কিউ এর বয়সের অনুপাত হচ্ছে 3:4। বর্তমানে তাদের বয়সের যোগফল কত? তো এই অঙ্কটা খুবই সহজ অঙ্ক। আমি বারবার করে আপনাদের একটা কথা বলছি, আপনারা অঙ্ক দেখে ভয় পাবেন না, অঙ্কের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আপনি এই অঙ্কটা পড়লে এক্স ওয়াই জেড ইত্যাদি ধরে আপনি অঙ্ক করবেন, বা অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক করতে পারবেন। কিন্তু এই অঙ্কটা দেখেই আমার বোঝা হয়ে গেছে যে এর উত্তর হবে 35। এই যে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। অঙ্ক দেখেই বোঝা হয়ে গেছে। কি করে বুঝলেন স্যার? তাহলে আপনাদের বলি যে আপনি কি করে বুঝবেন। এখানে দেখুন বলেছে পি ও কিউ এর বয়সের অনুপাত আছে 3:4। তাই এই 3 আর 4 যোগ করুন, তাহলে 4 আর 3 কত হয়? 7। সেই 7টা এই অপশানের মধ্যে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে সেটাই কিন্তু ওর সঠিক উত্তর হবে। তো দেখুন এর মধ্যে কোনো অপশান 7 দ্বারা বিভাজ্য নয়, একমাত্র বি ছাড়া। তাহলে এখানে 35 হবে এর সঠিক উত্তর। এটা আপনি বি অপশান উত্তর করে আপনি পরের অঙ্ক করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি বুঝলেন 35, এবার আপনি একটু বুঝিয়ে দিন যে কী করে 35 হয়। হ্যাঁ, 35টা হচ্ছে কী করে, এর সঠিক উত্তর সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন একজনের বয়স কত হবে? 35, এর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করুন, এই 3/7 দিয়ে গুণ করুন। 3/7 দিয়ে গুণ করলে কত হবে? 5 7 35। তো 3 5 15 হবে একজনের বয়স। কার বয়স? পির বয়স। পির বয়স হবে 15। তাহলে কিউ এর বয়স কত? তো বোঝাই যাচ্ছে কিউ এর বয়স হবে কিন্তু 35 থেকে 15 বাদ দিলে 20 থাকবে। 20 কিন্তু কিউ এর বয়স। এখন এখানে বলছে 10 বছর আগে পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। তো 10 বছর আগে মানে 15 থেকে 10 বছর আগে কত হবে? 5 হয়ে যাবে। আর 20 থেকে 10 বছর আগে কত হবে? কিউ এর বয়স তখন 10 হবে। তো দেখুন এখানে কিন্তু সেটাই বলেছে, পি এর বয়স ছিল কিউ এর বয়সের অর্ধেক। দেখুন এই কিউ এর বয়স 5 বছর আগে 10 ছিল, তার অর্ধেক কিন্তু 5 হচ্ছে। অঙ্কগুলো কত সহজভাবে সমাধান করা যায় আপনারা বুঝতে পারছেন না। যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে অঙ্ক এরকম আমার মতো দেখার সাথে সাথে আপনি উত্তর বলতে পারবেন। আপনাকে ওইভাবেতে প্র্যাকটিস করতে হবে যেভাবেতে দেখলেই উত্তর বলা যায়, যে এই অঙ্কের এই উত্তর, দেখেই অঙ্কের উত্তর হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। তো এরকম যদি আপনাদের মনে হয় যে দেখেই উত্তর বলবো বা কম সময়ে অঙ্ক করব, বিভিন্ন রকম ট্রিক্স জানবো এবং কীভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক চান্সে পাস করতে পারবো, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে 85 3 9 82 506। তবে আপনি সবসময় যোগাযোগ করবেন না। আপনি নতুন যদি আপনি চ্যানেলে ভিজিট করেন তাহলে আপনি রাত 10টা থেকে 11টার মধ্যে ফোন করবেন। ফোনে আপনার সঙ্গে কথা হবে, তখন আপনি সহজ ট্রিক্স এবং টিপস আপনি পাবেন। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। এখন এখানে পরের প্রশ্ন আছে 27 দাগের প্রশ্ন। এ ও বি এর বয়সের যোগফল বি ও সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাহলে সি এর বয়স এর বয়সের অন্তর্গত। তো এই অঙ্কের সঠিক উত্তর কী হবে? তো এই অঙ্কের সঠিক উত্তর আপনার সামনেই কিন্তু ঘোরাফেরা করছে। এই যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যেই কিন্তু এর উত্তর আছে। তো এখানে আমার দেখেই বোঝা হয়ে যাচ্ছে এই অঙ্কের উত্তর হবে কিন্তু 13। এখন এটা কি করে বুঝলেন স্যার 13 হবে? এ মাইনাস সি,
এইটা সমান সমান হচ্ছে 13। এবারে বলবেন যে স্যার আমরা এটা কি করে বুঝবো? এখানে এ ও বি এর বয়সের যোগফল বি ও সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাহলে এ প্লাস বি এর বয়সের যোগফল বি এবং সি এর বয়সের যোগফলের চেয়ে 13 বেশি, তাই এটা সমান সমান বি প্লাস সি যোগ 13। এবার আপনি এখান থেকে নিয়ে আসুন এটা ক্যালকুলেশন করতে। এ প্লাস বিটা বসে গেল, এখানে এই প্লাস বিটা এসে টানলে মাইনাস বি হয়, আর প্লাস সিটা এসে টানলে মাইনাস সি হয়, এটা সমান সমান 13। এখন এই মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? থাকলো কিন্তু এ মাইনাস এই সিটা, এ মাইনাস সি সমান সমান কত? 13। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে কিন্তু সহজে এইসব অঙ্কের সমাধান করা যায়, খুব সহজে সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখব আমরা 28 দাগের প্রশ্ন। 28 দাগের প্রশ্ন আছে 40-এর 15% অন্য একটি সংখ্যার 25% এর চেয়ে 2 বেশি, ওই অন্য সংখ্যাটি কত? তো আপনি এটা কিভাবে সহজে সমাধান করবেন? এখানে যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যেই আপনার উত্তর আছে। 40-এর 15%টা কত হবে? তো 40-এর 15%, তা 40 × 15/100। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এখানে আমরা 2 × 4 করব, 5 × 10 করব, 5 আর এই 15 কাটবো, তো 3 × 5 = 15, এখানে 3 × 6। তা 40-এর 15% অন্য একটি সংখ্যার 25-এর অন্য একটি সংখ্যার 25%-এর চেয়ে 2 বেশি, তাহলে অন্য একটি সংখ্যার, তো আমি এই যে 16 আছে এই 16 সংখ্যার আমি 25% করছি, 25/100। তো 4 × 25 কত? 100, আর এই 4 আর 16 কাটলে কত হয়? 4, তাহলে এটা সমান সমান কত হচ্ছে? 4। দেখুন একটি সংখ্যার 25%-এর চেয়ে 2 বেশি, এই 40-এর 15% অন্য একটি সংখ্যার 15%-এর চেয়ে 2 বেশি, তা 40-এর 15% সমান কত? 6। অন্য সংখ্যার 16 এর 25% সমান কত? 4, তার থেকে 2 বেশি, তাই কিনা দেখুন 4-এর সঙ্গে 2 যোগ করলে 2 বেশি হলে তো 6ই হয়। তো দেখুন এখানে হচ্ছে, কিন্তু সেটাই হচ্ছে, 6টা কিন্তু 4 থেকে 2 বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। অঙ্ক দেখেই উত্তর করা যায়। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আছে 29 দাগের প্রশ্ন। একটি নির্বাচনে 3 জন প্রার্থী যথাক্রমে 1136, 7636, 11628টি ভোট পেয়েছেন। জয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন? তো আপনি এটা কীভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে সমাধান করতে পারবেন। তো মোট ভোটার কত? এখানে এইগুলো যোগ করব। তো যোগ করলে কত হয়? 8 আর 6 14 আর 6 20, 20 শূন্য হাতে 2, তারপরে এই 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 3 10-এর শূন্য হাতে 1, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর এই 1 14, 14 4 হাতে 1। এবারে 1 আর 1 2, 2 আর 7 9, 9 আর 1 10-এর শূন্য হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ 20,400। এবার এখানে বলছে কি জয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন? তো মোট ভোট সংখ্যা হয়েছে 20,000, মোট ভোট হয়েছে 20,400। 20,400-র মধ্যে ও ভোট পেয়েছে কত? যে জিতেছে সে ভোট পেয়েছে 11,628। তো এখানে এই 11,628টি ভোট পেয়েছে যে বিজয়ী প্রার্থী হয়েছে। তাহলে আমরা এখানে এরকম করতে পারি, এই 20,400 গুণ করুন এখানে মানে এই যে 204 আছে 4 শেষে আছে, তো এর মধ্যে কোন সংখ্যাটার শেষ সংখ্যা দিয়ে 4 গুণ করলে এখানে 8টা আসতে পারে সেটা একটা দেখুন। তো এর 57 আছে, তো এখানে 57% মনে করুন 57% সঠিক উত্তর হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই জায়গাটা 57 দেবেন, 57/100। এবার এই 2 শূন্য কাটুন, এই 2 শূন্য কাটুন, তাহলে 204 আর 57 থাকে। তা 204 আর 57 যদি আপনি গুণ করেন তাহলে আপনার হয়ে যাবে 11,628, এটা হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। এখন 30 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 49:36 হলে পরিসীমার অনুপাত কত?
তো এরকম থাকলে আপনি কি করবেন, এই পরিসীমার অনুপাত বার করতে গেলে আপনাকে এটা এরকম করতে হয়, √49 ইস টু √36, তাহলে এটা পরিসীমার অনুপাত বেরিয়ে যায়। তো এখানে 7 হয় ইস টু 6 হয়, 7:6, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।